আয়ান আয়েশার পাশে বসে হাত ধরে তার মুখমণ্ডলের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই মুখটার দিকে তাকালে আয়ানের পৃথিবী নামক গ্রহটাকে অন্ধকার লাগে। তার ইচ্ছে করে জনম জনম যেন এই মুখের দিকে তাকিয়ে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে। আয়ান আকস্মিক অনুভব করলো আয়েশা অস্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছে। শ্বাস নিতে আয়েশার কষ্ট হচ্ছে। চটপট করতে লাগলো সে। হাত পাও কিছুটা নড়ছে। আয়ান বসা থেকে উঠে তড়িৎ গতিতে ছুটে গিয়ে ধারাকে টেনে নিয়ে আসে। আয়ানের এমন করা দেখে ধারাও কিছুটা ভয় পায়। ধারা তাড়াহুড়ো করে আয়েশার কাছে এসে দেখে আয়েশার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ধারা কি করবে বুঝতে পারছে না। সে তার সাধ্যমতো চিকিৎসা দিতে লাগলো। এরপরও আয়েশা শান্ত হচ্ছে না দেখে ধারা কল দিয়ে দ্রুত গতিতে ডাক্তার জাহাঙ্গীর আলমকে ডেকে আনে। জাহাঙ্গীর আলম আসতে আসতে কিছু সময়ের মধ্যে আয়েশার শরীর নিস্তেজ হয়ে পড়ে। নড়াচড়া বন্ধ হয়ে যায়, চোখের পাপড়ি চিরতরে বন্ধ হয়ে যায়। ধারা চোখের সামনে কাউকে এভাবে মারা যেতে দেখে কিছুটা বাকরুদ্ধ হয়ে পড়ে। পিলারের মতো শটানভাবে দাঁড়িয়ে আছে। নদী জ্ঞান হারিয়ে ধূপ নিচে পড়ে যায়। তার দিকে কারো কোনো খেয়াল নেই। তিনজন ব্যক্তি বাকরুদ্ধ হয়ে আয়েশার দিকে তাকিয়ে আছে। আয়ান পাশ থেকে অবিশ্বাস্য চোখ তাকিয়ে দেখছে। তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আয়নের চোখ আস্তে আস্তে ঝাপসা হয়ে আসছে। পা দিয়ে ফ্লোর আঁকড়ে ধরার চেষ্টা করছে। জাহাঙ্গীর আলম আয়েশার কাছে গিয়ে ভালোভাবে চেক করে মুখ কালো করে আয়নের সামনে এসে আমতা আমতা করে, দুঃখিত আয়ান সাহেব, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি, কিন্তু উপরওয়ালা যদি না চায় আমাদের কারোর হাতে ক্ষমতা নাই তাকে সুস্থ করার। ক্ষমা করবেন আমাদের, আসি। জাহাঙ্গীর আলম রুম থেকে বের হয়ে যায়। আয়ান আয়েশার পাশে গিয়ে দাঁড়ায়। যে চোখে আয়ান সুখের স্বপ্ন দেখত সে চোখ আজ চিরতরে বন্ধ হয়ে গেছে। তার যেন বিশ্বাস হচ্ছে না। একবারও কি আমার কথা মনে পড়লো না তার? আমি তাকে ছাড়া কেমনে থাকবো? আমার মনের খাঁচা দুর্বল ছিল মনে হয়, সেজন্য আমার সুখ পাখি আমাকে ছেড়ে চলে গেছে। ধরে তো রাখতে পারি নাই তাকে। আমার সব দোষ। আমার জন্য আমার সুখ পাখি আমাকে ছেড়ে চলে গেছে। সব দোষ আমার। আয়ান হাতের পিঠ দিয়ে চোখের পানি মুছে আয়েশার কপালে চুমু দিয়ে বলে, আমি তোমার উপর সন্তুষ্ট। আল্লাহ বলেছে যে নারীর উপর তার স্বামী সন্তুষ্ট তাকে আমি বিনা হিসেবে জান্নাত দান করব। তোমার উপর আমার কোনো অভিযোগ নাই। আর যদি পারো তুমিও আমাকে ক্ষমা করে দিও। তোমার মায়ের কথা রাখতে পারলাম না। আয়ন মুচকি হেসে ধারার সামনে গিয়ে, আমার স্ত্রীকে আপনারা যত তাড়াতাড়ি পারেন রিলিজ করে দিয়েন, কারণ বেশি সময় তাকে এই নরক যন্ত্রণায় রাখতে চাই না। আল্লাহ তার জন্য আরামদায়ক বিছানা তৈরি করে রেখেছে, তাই আমি চাই যত দ্রুত সম্ভব তাকে সেখানে রেখে আসতে। তার মাও তার জন্য অপেক্ষা করছে। দেরি করলে তখন সে আবার রাগ করবে। আপনাদের সাথে অনেক তর্ক করেছি, মাফ করে দিয়েন। আচ্ছা আমি যাই, আমার মাকে বলতে হবে আবার। আয়ান হাসি মুখে কথা বললেও ধারার বোঝার বাকি রইল না তার ভিতর কি পরিমাণ কষ্ট। একটা মানুষ বেশি ভালোবাসলে যখন সে মানুষটা হারিয়ে যায় তখন এমন ছন্নছাড়া হয়ে যায় মনে হয়। এখন আয়ানের অবস্থাও তেমন হয়ে গেছে। ধারা তার কান্না আটকে রাখতে পারেনি। আয়ানের কথা শুনে সে হু হু করে কেঁদে ওঠে। প্রিয়জন হারানো কত কষ্টের তার থেকে ভালো কেউ জানে না। ক্লাস 8-এ পড়ার সময় ধারা একটা ছেলেকে ভালোবাসতো। তাদের মধ্যে শুধু চিঠি বিনিময় হতো। একই ক্লাসে পড়ে বিদায় দুজনে ক্লাসের ফাঁকে চাওয়াচাওয়ি করতো, কিন্তু সে দেখা বেশি দিন টেকসই হয়নি। বাইক অ্যাক্সিডেন্ট করে সে ছেলেটা মারা যায়। ধারা সে সময় অনেক ভেঙে পড়ে। এখনও মাঝে মাঝে সে ছেলের কথা মনে পড়তে ধারার মন খারাপ হয়ে যায়। আর আজ নিজ চোখের সামনে আবারও কারো ভালোবাসা হারিয়ে যেতে দেখে সে ক্ষতটা পুনরায় জেগে ওঠে। ধারা আয়েশার দিকে তাকিয়ে কান্না করে চলছে। আয়েশা অথচ তার আপন কেউ না। এরপরও আজ আয়েশাকে তার অনেক আপন মনে হচ্ছে। তার ইচ্ছে করছে যেন তার প্রাণ দিয়ে হলেও ও আয়েশাকে বাঁচিয়ে তুলতে, কিন্তু চাইলে তো আর সম্ভব না। ধারা কান্না মাখা চোখে পিছনে তাকিয়ে দেখে নদী বেহুশ হয়ে নিচে পড়ে আছে। ধারা টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে এসে নদীর মুখে ছিটকে দিতে নদীর হুঁশ ফেরে। নদী হুঁশ ফিরতে ধারাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। আয়ান তার কেবিনে গিয়ে দেখে জেরিন বেগম মাজেদা বেগমের সাথে গল্প জুড়ে দিছে। বেশ খুশ মেজাজে আছে তারা। আয়ান মুখে হাসি রেখে বলে, মা তোমার স্বপ্ন পূরণ হয়েছে। 1.5 বছর ধরে যে স্বপ্ন দেখতে আজ সেটা সম্পূর্ণরূপে পূরণ হয়ে গেছে। আজ থেকে তোমরা মা ছেলে খুশিতে আনন্দ থাকতে পারবা। ঘরে আর কোনো বোবা বয়রা থাকবে না। তোমার অসম্মানও হবে না। যদি পারো ছেলেকে নিয়ে একটা পার্টির আয়োজন করো। জেরিন বেগম আয়নের এমন কথা শুনে বিস্মিত চোখে তাকায়। আয়ন কি বলছে সব? পাগল টাগল হলো নাকি? কার সামনে কি বলছে? আর সে এমন ভেঙে পড়ছে কেন? কি হয়েছে তার? আয়েশার কিছু হয়েছে নাকি? হলে তো ভালোই হবে, কিন্তু ছেলেকে তা বুঝতে দেওয়া যাবে না। তাই কিছুটা কান্না কান্না ভাব করে, বাবা বৌমার কিছু হয়েছে নাকি? আয়ান জেরিন বেগমের কথা শুনে হাসে।
তার যে আজ খুব করে হাসতে ইচ্ছে করছে। কতটা বেহায়া হলে প্রিয় মানুষটা মারা যাওয়ার পরও হাসে। আয়ান জেরিন বেগমের প্রশ্নের উত্তরে, না তেমন কিছু না, তোমাদের সাথে অভিমান করে চিরতরে ঘুমিয়ে পড়েছে, এখন আর তোমাদের চোখের কাটা হয়ে দাঁড়াবে না। আয়ান কেবিন থেকে বের হয়ে মিজানকে ফোন দিয়ে হাসপাতালে আসতে বলে। গতকাল রাতে একটা জরুরি কাজে মিজান চলে গিয়েছিল। সে না যেতে চাইলেও আয়ান জোর করে পাঠিয়ে দেয়। মিজান আয়নের ফোনে রিংটোনে ঘুম ভেঙে যায়। যখন আয়ন বলে তাকে হাসপাতালে যেতে, সে আর দেরি না করে মুখ হাত ধুয়ে হাসপাতালের দিকে দৌড় দেয়। আয়ান তার ফুফাতো বোন আরোহীকে কল দিয়ে আয়েশার মৃত্যুর খবর জানিয়ে দেয়। আয়নের থেকে শোনা মাত্র আরোহী মিহাদকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। মিহাদ তখন ঘুমাচ্ছিল। হঠাৎ আরোহীর জাপটে জড়িয়ে ধরা দেখে মিহাদের ঘুম ভেঙে যায়। মিহাদ চোখ খুলে দেখে তার আদরে বউ কান্না করছে। ওই পাগলি, সকাল সকাল কান্না করছো কেন? রাতে তো বেশি করে ভালোবাসা দিছি, এখন আবার লাগবে নাকি? কি হয়েছে? আরোহী মিহাদের কথা শুনে আরও জোরে কান্না করে। আয়ান এইমাত্র ফোন করে বলেছে আয়েশা নাকি মারা গেছে। আমার ভাইটার কি হবে মিহাদ? ও আয়েশাকে অনেক ভালোবাসে, ওকে ছাড়া আয়ানের কি হবে? মিহাদ বাকরুদ্ধ হয়ে যায় আরোহীর কথা শুনে। সে কি সত্যি শুনেছে নাকি স্বপ্ন দেখছে? কি বলে তাকে সান্ত্বনা দেবে খুঁজে পাচ্ছে না, কারণ সেও তাদের দুজনকে ভালোবাসে, নিজের আপন ছোট ভাই বোনের মতো দেখতো। মিহাদ ভাবলো সে যদি ভেঙে পড়ে তাহলে ওদের কাছে যাওয়াটা মুশকিল হয়ে যাবে। মিহাদ বিছানা থেকে ধরপড় করে নেমে ওয়াশরুমে গিয়ে দুইবার মুখে পানি নিয়ে কুলি করে। হালকা মুখে পানি ছিটিয়ে বের হয়ে আলনা থেকে দ্রুত একটা শার্ট পরে নেয়। রুহি কাপড় পাল্টালে পাল্টাও, না হলে বোরকা পরে নাও, আমি বাইক বের করছি, তুমি তাড়াতাড়ি নিচে আসো। মিহাদ ড্রয়ার খুলে চাবি নিতে ভাবলো, এই অবস্থায় বাইক চালানো যাবে না, তাই তাড়াতাড়ি একটা সিএনজি ফোন করে। 5 মিনিটের অপেক্ষায় সিএনজি তাদের ঘরে চলে আসে। মিহাদ রুহিকে নিয়ে আর দেরি না করে হাসপাতালের দিকে রওনা দেয়। জেরিন বেগম আইসিইউতে ঢুকতে দেখে নদী আর ধারা কান্না করছে, আর সিটে শুয়ে থাকা ব্যক্তিটার মুখ ঢেকে দিয়েছে। জেরিন বেগম গিয়ে যখনই কাপড় উল্টায়, আয়েশা দেখে মনে হয় প্রশান্তির ঝড়ো হওয়া শুরু হয়ে যায়। তার ইচ্ছে করছে খুশিতে নাচতে, এখন তো বুড়ি হয়ে গেছে, তাই ইচ্ছে হলেও আর পূরণ করলো না। এরপর আবার মুখ ঢেকে দিয়ে নদীকে জড়িয়ে ধরে মিথ্যে কান্নায় ভেঙে পড়ে। একটু ড্রামা যদি না করে কেমনে কি, সবাই কি ভাববে? মধুসিদ্ধি জুমা মসজিদ মাঠ প্রাঙ্গণে জানাজার নামাজ পড়ে আয়েশার মায়ের কবরের পাশে আয়েশাকে দাফন করে। সারাদিনের না খাওয়া ক্লান্ত আর চিন্তায় আয়ান ক্লান্ত ভরা শরীর নিয়ে রুমে এসে ধূপ করে বিছানায় শুয়ে পড়ে। চোখ মেলে উপরের দিকে তাকিয়ে আছে। অন্য সময় হলে এভাবে আয়ানকে শুতে দেখলে আয়েশা এসে আয়ানকে মারতো, আয়ানকে উল্টিয়ে দেখতো কিছু হয়েছে নাকি। সকাল থেকে বিকাল 3টা পর্যন্ত এক ফোঁটা চোখের পানি পড়েনি। এখন তার খুব করে কান্না করতে ইচ্ছে করছে। চোখ দিয়ে বৃষ্টি নেয় টুপ টুপ করে পানি বেয়ে পড়ছে। বাড়িতে আত্মীয় স্বজন এসে ভরপুর। দুপুর থেকে বাড়িতে গম গম করছে। কেউ কেউ লোক দেখানো কান্না কান্না করছে, আবার কেউ কেউ বলছে মাহারা এতে মেয়েটার কেউ ছিল না, অনেক ভালো মেয়ে ছিল। ইস, আয়নের কি হবে এখন? সবাই লোক দেখানো শোক প্রকাশ করছে। নদী আর আরোহী সেই সকাল থেকে কান্না করতে করতে সারা বাড়ি মাতিয়ে তুলছে। মিহাদ বাইরের কাজ সামাল দিয়ে রাতে বাড়ি আসে। এসে দেখে এখনো আরোহী কান্না করছে। মিহাদ নদীকে ইশারায় বের হয়ে যেতে বলে। আরোহীকে বুকে টেনে নেয়। কি হয়েছে? বাচ্চাদের মতো এভাবে কান্না করছো কেন? কান্না করার কথা তোমার মামির, সে তো কান্না করছে না, তার তো আজ স্বপ্ন পূরণ হয়েছে। ভালো হয়েছে মেয়েটা চলে গেছে, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। এই নরক দোজকে তাকার চেয়ে না থাকা ভালো। এখন কান্না থামাও, এভাবে কান্না করলে পরে আমার বাচ্চার ক্ষতি হবে। আর চলে যাওয়া মানুষের জন্য কান্না নয়, দোয়া করতে হয়। মিহাদ আরোহীর চোখের পানি মুছে দিয়ে তার কপালে একটা চুমু দেয়। আরোহীর মিহাদের বুকে মাথা রাখতে মনের সব দুঃখ নিমিষেই শেষ হয়ে যায়। তাদের অনাগত বাচ্চার কথা ভেবে চুপ হয়ে যায়। রুহি আয়ান কোথায়? ওর সাথে কথা বলা দরকার। আরোহী মিহাদের বুকে থাকা অবস্থায় ওর সাথে এখন কথা বলা ঠিক হবে না। ও এখন রেগে আছে। তুমি বললে হয়তো সব শুনবে, কিন্তু কানে নিবে না। কাল সকালে কথা বলো, ঠিক আছে? নদী আরোহীর রুম থেকে বের হতে আয়নের কথা মনে পড়ে। সাথে সাথে আয়নের রুমের দিকে আসে। এসে দেখে দরজা বন্ধ। দরজায় বারবার নক করে, কিন্তু ভিতর থেকে কোনো সারা শব্দ আসছে না। সাগর ভাই, দরজা খুলো, আমি ভিতরে যাব। নদী বেশ কয়েকবার ডাকাডাকি করে। শেষে দরজা না খুলতে গোমরা মুখ করে চলে যায়। আয়ন সারা রাত জেগেছিল, তার চোখে ঘুম নেই। ভিতর থেকে কেউ একজন বারবার বলছে যেন আয়েশার খুনিকে খুঁজে বের করতে। আয়ন শুনে না শোনার মতো শুয়ে আছে, এক হাত কাঁধে ঝুলানো। শরীরটা এখনও পুরোপুরি ভালো হয়নি। এর মধ্যে এত বড় ধাক্কা সামলাতে আয়নের শরীর দুর্বল হয়ে পড়ে। আয়ন পরদিন সকাল 11টার দিকে রুমের দরজা খুলে বের হয়। ড্রয়িং রুমে গিয়ে বসে।
আয়ানকে ড্রয়িং রুমে বসতে দেখে জেরিন বেগম খুশি মনে এসে ছেলের হাত ধরে পাশে বসে। এক রাতে আমার ছেলেটার কি অবস্থা হয়েছে, বাবা ওই মেয়ের কথা মাথা থেকে ফেলে দে, ওর হায়াত শেষ হয়েছে তাই মারা গেছে, তোর ভবিষ্যৎ এখনও পড়ে আছে, এভাবে ভেঙে পড়লে চলবে না। আয় বাবা টেবিলে বস, কাল থেকে ভালো করে কিছু খাওয়া হয়নি, এখন খাবি চল। আয়ান জেরিন বেগমের দিকে খানিক তাকিয়ে ভাবছে, আমার মা এত অ্যাক্টিং শিখলো কোত্থেকে, বাহ, আমার তো ওনাকে অ্যাওয়ার্ড দিতে ইচ্ছে হচ্ছে। অপেক্ষা করো মা, তোমার অ্যাওয়ার্ড তোমার প্রাপ্য, তুমি পেয়ে যাবে, বেশি দিন অপেক্ষা করতে হবে না। আয়ান জেরিন বেগমের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে, মা সামনে থেকে যাও, আমার ভালো লাগছে না কিছু, পরে খাবো। মিহাদ পাশের রুম থেকে আয়ানের আওয়াজ শুনে ড্রয়িং রুমে আসে, এসে আয়ানের পাশে বসে কাঁধে হাত রেখে, একদিনে এই অবস্থা করে ফেলছো, কান্না করে কি হবে ভাই? আয়েশার কাজ দুনিয়াতে হয়তো শেষ, ওই জন্য আল্লাহ তার কাছে নিয়ে গেছে আয়েশাকে। এখন তুমি যদি এভাবে কান্না করো, সে কবরে থেকেও শান্তি পাবে না। তার চেয়ে উত্তম হবে আল্লাহর কাছে দুহাত তুলে তোমার স্ত্রীর কবরে শান্তির জন্য দোয়া করা। কান্না করবে তো তারা যারা অল্প বয়সে তাকে দুনিয়া ছাড়তে বাধ্য করেছে। জেরিন বেগম পাশে দাঁড়িয়ে সব শুনছে আর রাগে ফুঁসছে। মিহাদকে তার একদম পছন্দ হয় না। এরই মধ্যে প্রতিশোধের আগুন আয়নের মনে ঢেলে দিতে জেরিন বেগম রাগে ফুঁসছে। এভাবে ভেঙে পড়লে চলবে না। আমি শুনেছি অ্যাক্সিডেন্টটা কেউ ইচ্ছাকৃতভাবে করিয়েছে, ওই খুনিগুলোকে বের করতে হবে। আর আমি সব সময় তোমার সাথে আছি, কোনো কিছু প্রয়োজন। মিয়াদ কথা শেষ করার আগে জেরিন বেগম রাগে চিৎকার দিয়ে, তুই আমার বৌমাকে মেরেছিস, এসবের পিছনে তুই দায়ী, তুই লোক দিয়ে সব করিয়েছিস, এখন ভালো হতে আমার ছেলেকে কান পড়া দিতেছিস। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হ, না হলে আমার ছেলে কিছু করার আগে আমি কোনো অঘটন ঘটিয়ে ফেলবো। আয়ান আর মিহাদ অবাক চোখে জেরিন বেগমের দিকে তাকায়। আয়ান ভাবছে মা এসব কি বলছে, এটাই মোক্ষম সুযোগ হবে, এখনই সব কিছু বের হয়ে যাবে কে খুনি, মা নাকি মিহাদ। মা এসব কি বলছো? মিহাদ ভাই কেন আয়েশাকে খুন করবে? উনি তো আয়েশাকে নিজের বোনের মতো মনে করে। বোন? হা হা হা, আয়েশার পেটে যে বাচ্চা ছিল সেটা তার, তাই অবৈধ বাচ্চাকে সরিয়ে নিজেকে সাধু প্রমাণ করতেও এসব করিয়েছে। আমি একদিন ওকে আর আয়েশাকে দরজা বন্ধ অবস্থায় ধরেছি, আমি মিথ্যা বললে তার কাছে জিজ্ঞেস কর। জেরিন বেগমের কথা শুনে আয়ান মিহাদের দিকে তাকায়। মা এসব কি বলছে ভাই? মায়ের শেষ কথাটা কি সত্যি? তুমি আর আয়েশা বদ্ধ রুমে একসাথে ছিলে? মিহাদের ভয়ে মাথা দিয়ে ঘাম ছুটে গেছে, কারণ জেরিন বেগম যা বলছে সত্যি। এখন যদি সত্যি বলে আয়ান রাগের বশে কিছু করে ফেলবে না তো? মিহাদ কি বলবে খুঁজে পাচ্ছে না। সামনে আরোহীকে আসতে দেখে মনে কিছুটা সাহস জমিয়ে বলল, হুম। মিহাদের মুখ থেকে হুম শব্দটা শোনার সাথে সাথে আয়ন মাথা ধরে সোফায় বসে পড়ে। কি বলবে ঠিক বুঝে উঠতে পারছে না, তার নিজেকে বাখারা প্রতীক মনে হচ্ছে। আয়নের ধ্যান পাল্টে যাওয়ার আগে জেরিন বেগম কিছু বলবে, এমন সময় আরোহী বলে উঠল, হয়েছে কি আয়ান? আর তোর ভাইয়ের থেকে কি জিজ্ঞেস করছি? আর হ্যাঁ মামি, তুমি বা ওকে বকছো কেন? কি করেছে ও? জেরিন বেগম আরোহীর দিকে অগ্নিচোখে চ্যাটাং করে বলে উঠল, সেটা তোর আদরের স্বামীর কাছে জিজ্ঞেস কর, কি করেছে সে। যেমন সাধু সেজে বসে থাকে, মনে হয় যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না। আরোহী মিহাদের দিকে বিস্ফোরিত চোখে তাকিয়ে বলল, কি হয়েছে খুলে বলো আমাকে, আমি তো কিছু জানি না। মিহাদ অপরাধী চোখ, কি বলবো আমি? মামি যেটা দেখে সেটা ঠিক, তবে আমি আয়েশাকে আগেও বোনের চোখে দেখতাম, এখনও দেখি। রুহি তুমি তো জানতে আমি মাঝে মধ্যে এখানে আসতাম। একদিন আয়েশা ইশারায় আমাকে কি মনে করে যেন ডাকে, মামি না থাকায় আমিও তার পিছু পিছু যাই। আয়েশা আমাকে বসিয়ে রেখে আলমারি খুলে আয়নের ব্লেজারের ভিতর থেকে একটা ডায়েরি বের করে। এরপর যখনই দিবে হঠাৎ মামির দরজায় নক করে। সেদিন সাহস করে আয়েশা ওটা আর দেয়নি আমাকে। আর মামি আমাদের একা একলা রুমে দেখে সন্দেহ করে। মামি সেদিন আয়েশাকে বকাঝকাও করে, আমাকে বলে আমি যেন আর এ বাড়িতে না আসি। মামি আমাকে এক প্রকার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এরপর তো তুমি জানো কতদিন ধরে এখানে আসি না। আয়ান মিহাদের কথা শুনে জেরিন বেগমের দিকে তাকায়। জেরিন বেগম এবার কোন দিকে কথা ঘুরাবে খুঁজে পাচ্ছে না। আয়ান সোফা ছেড়ে ওঠে, মিহাদ ভাই আপনার উপর আমার বিশ্বাস আছে। আর আরোহী তোরা বাড়ি চলে যা, আমার সাথে ফের দেখা হলে তো ভালোই, আর না হলে তোদের সন্দেহ করার জন্য দুঃখিত। ভালো থাকিস। আয়ন ঘর থেকে বের হয়ে মিজানকে ফোন দেয়, ওকে একটা কফি শপে আসতে বলে। আয়ন রাস্তায় গিয়ে একটা সিএনজিতে বসে, তার দেওয়া ঠিকানায় নিয়ে যায়। আয়ন গাড়ি থেকে নেমে একটা কফি শপে গিয়ে বসে। এরপর ওয়েটারকে একটা ব্ল্যাক কফি দিতে বলে। টেবিলে মাথা দিয়ে শুয়ে থাকে। কি থেকে কি করবে আয়ন ভেবে পাচ্ছে না। কোনো তথ্য কোনো প্রমাণ নেই যে খুনিকে ধরার, কে এসবের পেছনে। এসব চিন্তায় আয়নের মাথাটা ফেটে যাচ্ছে। পেটে খিদা আছে কিন্তু মুখে রুচি নেই।
আয়ন এসব ভাবতে ভাবতে হঠাৎ টেবিল থেকে মাথা তুলে আনমনে বলে উঠল, কাল থেকে মামুন গায়েব, ও কোথায় গেল? সেদিন আয়েশাকে মারার প্ল্যানে ধরা খেয়ে কোথায় গেছে? আর ওই মেয়েটা বা কোথায়? কিছু করেনি তো আবার ওকে? আয়ন পকেট থেকে মোবাইল বের করে ধারার কাছে জিজ্ঞেস করলে হয়তো জানতে পারবে, কিন্তু নাম্বার তো নাই, যোগাযোগ করবে বা কিভাবে? আয়ন আবার আগের অবস্থায় টেবিলে মাথা রাখে। এর মধ্যে ওয়েটার এসে একটা কফি দিয়ে যায়। আয়ান কফির মগে চুমুক দুয়েক দিতে মিজান এসে হাজির হয় আয়নের সামনাসামনি বসে। ভাই ডেকেছেন যে, কিছু কি বলার আছে? আপনার মুখ তো একেবারে শুকিয়ে গেছে, কিছু খাননি সকালে? আয়ান মিজানের কথায় কান্না দিয়ে বলল, শুন, গত পরশু মানে 25 তারিখ বিকাল 3টা কি 4টা নাগাদ মামুন হাসপাতাল থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। তুই এক কাজ কর, রাস্তাঘাট এরপর তোর চেনা পরিচিত সবার কাছে খোঁজ কর, ওই দিন মামুনকে কেউ দেখেছে কিনা, সে কোন গাড়িতে করে কোথায় গেছে, এসব যাবতীয় ডিটেলস বের কর। আর ব্যাংকে চল, কিছু টাকা তুলবো। আমার কাছে তেমন কোনো টাকা নেই, আপনি চিন্তা করবেন না ভাই, আমি লোক লাগিয়ে দিচ্ছি, 24 ঘন্টার মধ্যে সব ডিটেলস বের করে আপনাকে দিচ্ছি। আন ব্যাংকে গিয়ে তার অ্যাকাউন্ট থেকে কিছু টাকা তুলে 1010 মিজানের হাতে দেয়। এগুলো তুই রাখ, আর যত দ্রুত পারিস মামুনকে খুঁজে বের কর। তুই তো জানিস আমি বাসি জিনিস যেমন পছন্দ করি না, তেমন কোনো কাজ দেরি করে করাও আমার পছন্দ না। তুই দ্রুত কাজে লেগে যা, ওকে জীবিত চাই আমার। আচ্ছা ভাই। মিজান চলে যায় আয়নের উদ্দেশ্যে। আয়ন একটা রেস্টুরেন্টে গিয়ে 1 প্লেট বিরিয়ানি খায়। এরপর ওখান থেকে উঠে একটা ফুলের দোকানে যায়, কিছু ফুল আর বীজ নিয়ে আয়েশার কবরের দিকে রওনা দেয়। আয়নের ভাবনাতে কিছু পুরনো স্মৃতি হানা দেয়। একসময় দুজন মিলে একসাথে গিয়ে আয়েশার মায়ের কবরে জিয়ারত করে আসতো। যাওয়ার সময় আয়েশার কি আনন্দ! আয়ন অবাক চোখে শুধু তাকিয়ে দেখত। আয়েশা বাড়ির বাইরে গেলে তার উড়াউড়ি শুরু হয়ে যেত, না পারতো আয়নের হাত ছেড়ে পালাতে। আয়ন যখনই সময় পেত আয়েশাকে নিয়ে ঘুরতে বের হতো, বেশিরভাগ রাতে বের হতো, কারণ সারাদিন কাজের জন্য এদিক ওদিক দৌড়াদৌড়ি। এরপর দিনে মানুষজন দেখবে ওই লজ্জায় রাতের বেলা বের হতো। আয়েশার এতে খুশির সীমা ছাড়িয়ে যায়। আয়ান আনমনে আয়েশার কথা ভাবতে চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু বিসর্জন দিল। তার কেমন যেন বুকটা খালি খালি লাগছে। কে বলে ছেলেরা কাঁদে না? ছেলেরা শক্ত, তাদের চোখ দিয়ে পানি পড়ে না। সত্যি এরকম কিছু, ছেলেদের মন পাষাণ, এরা মুহূর্তে একটা মানুষকে খুন করতে পারে, যা ইচ্ছে তাই করতে পারে। আহ, একটা ছেলে যখন কাউকে ভালোবাসে তার জন্য মন প্রাণ উজাড় করে ভালোবাসে। একটা ছেলে যখন বুঝে তার মা তাকে 10 মাস 10 দিন পেটে রেখে অনেক কষ্টের বিনিময়ে তাকে দুনিয়া দেখিয়েছে, তার কথা কি অমান্য করা যায়? মায়ের পরে দ্বিতীয় নারীটি হচ্ছে বউ, যাকে সে মন প্রাণ দিয়ে ভালোবাসে। আজ সে বহুদূরে হারিয়ে গেছে, যেখানে থেকে কখনো ফিরে আসা যায় না। কবরস্থানের আশেপাশে মানুষের আনাগোনা তেমন একটা নাই বললে চলে। আয়ন ফুলগুলো নিয়ে কবরের উপর রাখে, এরপর কাঁচা মাটির উপরে কিছু ফুলের বীজ ও ছিটিয়ে দেয়। নতুন কবর এখন বেড়া দেওয়া হয়নি। আয়েশার মায়ের কবরটাও বৃষ্টিতে অতিরিক্ত পানির কারণে খানিকটা নিচু হয়ে গেছে। আয়ন হাত পা পরিষ্কার করে কবরস্থান থেকে বের হয়ে আসে, এরপর বাড়ির দিকে হাঁটা দেয়। সারাদিন রোদের মধ্যে হেঁটে ঘেমে নেমে একাকার, গা দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে। আয়ন ওয়াশরুমে গিয়ে গোসল করে, এরপর তোয়ালে পরে বের হয়। আয়ন কাপড় পরতে খেয়াল করে আলনায় আয়েশার কয়েক জোড়া 3 পিস শাড়ি ব্লাউজ। ওখান থেকে একটা 3 পিস হাতে নিয়ে ধরে দেখে, তার মনে হচ্ছে যেন তার পাখিটার 2 হাত ধরে আছে। আয়নের চোখ ভিজে ওঠে, বুকের ভিতরকার যন্ত্রণা আবার শুরু হয়ে গেছে। আয়ন 3 পিসটা মুখে নিয়ে গন্ধ শুকে। এই গন্ধে মুহূর্তে তার মনে হচ্ছে আয়েশা তার সামনে, সেও তাকে ছুঁয়ে দিচ্ছে। আয়ন আয়েশার 3 পিসটা হাতে নিয়ে আলমারি থেকে কাপড় বের করতে ব্লেজারটা দেখে। সকালে মিহাদের বলা কথাগুলো মনে পড়ল। আয়ন দ্রুত গতিতে ব্লেজারটা নিয়ে এপাশ ওপাশ চেক করে দেখলো কোথাও ডায়েরিটা নেই। আয়ন আশাহত হয়ে আলমারি ধরে বড় নিঃশ্বাস নেয়। চোখ তুলে আয়ন একটা শার্ট নেয়, কিন্তু কোনো কালার যেন তার পছন্দ হয় না। সবসময় আয়েশা ঠিক করে দিত কি পরবে না পরবে। আয়ন আলমারি একদম নিচে থাকে একটা নেভি ব্লু কালারের শার্ট দেখতে পায়। এই কালারটা আয়েশার প্রিয় রং, তাই আয়ন নিচু হয়ে শার্টটা হাতে নেয়। ওটার ভাঁজ খুলতে ভিতর থেকে একটা ডায়েরি বেরিয়ে আসে। আয়ন বিস্ময় চোখে তাকিয়ে আছে। এটা নয়তো সেই ডায়েরি? আল্লাহ, এটা যেন হয়, সব কথা যেন এটা থেকে জানতে পারি। দয়া করো আল্লাহ, আমি যেন আমার স্ত্রী হত্যাকারীদের থেকে প্রতিশোধ নিতে পারি। আয়ন কাঁপা কাঁপা হাতে নিচ থেকে ডায়েরিটা তুলে হাতে নিল। প্রথম পৃষ্ঠা উল্টাতে দেখতে পেল সুখ পাখি। এরপর আয়ন নেক্সট পৃষ্ঠায় পড়তে শুরু করলো। সে যত সামনে এগোয় তার হাত পা অবশ হয়ে যেতে থাকে। তার মুখ কোনো শব্দ উচ্চারণ না করলেও চোখ ঠিকই সায় দিচ্ছে। ওই আকিদয়ের কাজই যে শুধু অশ্রু বিসর্জন দেওয়া।
মামুন সোফায় শুয়ে আছে, তার খাওয়া দাওয়া প্রস্তুত করার জন্য কুহু আছে। আজ 2 দিন ধরে মামুন তাদের বাসায় আছে, অথচ জুলেখা বানু জানে না। জুলেখা বানু রান্নাবান্নার কাজ শেষ করে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ে। ইদানিং তার অলসতা যেন বেড়ে গেছে, তার কাজকর্মের প্রতি অনীহা চলে আসছে। ঘরে তার পেটের মেয়ে ছাড়া কেউ নাই, তাই ইচ্ছে না করলেও দৈনন্দিনের কাজগুলো সযত্নে করে যায়। বাজার সদায় প্রয়োজন হলে সূর্য নিয়ে আসে, আর তা দিয়ে মা মেয়ের দিন চলে যায়। জুলেখা বানু দিন দিন বৃদ্ধ হয়ে আসছে। সে ভাবছে কুহুকে বিয়ে দিবে, কিন্তু কি করে দিবে সেসব ভাবতে পায়ের তলার মাটি সরে যায়। তার তো নিজের পিঠ গুজার জায়গাটাও স্থায়ী না। এমন অবস্থা জেনে কে নিবে তার মেয়েকে? ভাবতে ভাবতে একদিন চিন্তা করলো চেয়ারম্যান সাহেবকে বলবে। তবে আশায় রয়ে গেল, কখনো সময় হয়ে উঠছে না। কুহু চুলার উপর ভাত ছড়িয়ে দিতে দিতে খেয়াল করলো তার মা বেশ চিন্তায় আছে, কোনো কিছু নিয়ে বেশ চিন্তা করছে। কুহু গলা খাকরি দিয়ে জুলেখা বানুর পাশে গিয়ে বসলো। কি ভাবছো মা? তোমাকে তো দেখে বেশ চিন্তিত মনে হচ্ছে। কুহুর আওয়াজে জুলেখা বানু ঘোর কাটলো। এরপর কুহুর মাথায় হাত বুলিয়ে দিয়ে, ভাবছি তোকে বিয়ে দিব, বড় তো যা হওয়ার হয়েছিস, তাই অমন কিছু চিন্তা করলাম। কুহু জুলেখা বানুর কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠলো, নাক ঝামটা মেরে। মা, আজকের পর থেকে আমার বিয়ের কথা নিয়ে ভাববে না। আমি কোনো বিয়ে শাদী করব না, তোমার কাছেই থাকবো সারা জীবন। জুলেখা বানু মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে, সি, এমন কথা বলে না। মেয়েদের স্থায়ী স্থান স্বামীর বাড়ি। আমি তো যে কোনো সময় মারা যেতে পারি, তখন তোকে কে দেখবে? তাই সিদ্ধান্ত নিলাম তোকে বিয়ে দিব। না মা, আমি এখন প্রস্তুত না বিয়ে করতে। সময় হলে আমি নিজেই করে নিব। তুমি ভাতটা দেখো, আমি রুমে যাব। আর আমি বের হতে দেরি হলে খেয়ে ঘুমিয়ে পড়ো। তোমার শরীর এখনও পুরোপুরি সুস্থ না। জুলেখা বানু কিছু বলার আগে কুহু দ্রুত পায়ে হেঁটে রুমে ঢুকে গেল। এরপর আলমারি খুলে সিক্রেট রুমে ঢুকে মামুন সোফায় ঘুমাচ্ছে। কুহু গিয়ে মামুনের গায়ের উপর পড়ে। শরীরের উপর ভারী কিছু পড়তে মামুনের ঘুম ভেঙে যায়। মামুন বিরক্ত হয়ে কুহুর গলা চেপে ধরে, সকাল সকাল তোর শরীরে তেল নিভানোর মোড় নাই, দূর হ সামনে থেকে। কুহু গলা থেকে মামুনের হাত সরিয়ে দিয়ে মামুনকে জড়িয়ে ধরল। তোরা আমাকে বেপনাগুলো শিখিয়েছিস, এখন কেন বিরক্ত হচ্ছিস? মরদ হলে দম দেখা, আর হিজড়া হলে ল্যাটকায়া থাক। কুহুর কথা শুনে মামুনের মাথায় রক্ত উঠে যায়। মামুন হায়নার মতো কুহুর উপর ঝাঁপিয়ে পড়ে। দুজন ক্লান্ত ক্লান্ত ভাব। এমন সময় বাকি 3জন ঢুকে, তাদের সাথে নতুন একটা মেয়েও আছে। মামুন চমকে গিয়ে কুহুকে ছেড়ে দেয়। কিরে, এটা কেউ আগের অবস্থা নাকি ভিন্ন কিছু? মামুনের কথায় সূর্য বলে, না, একে ভাড়া করে নিয়ে আসছি। আজ সারাদিন ফুর্তি করব। আজ তুই প্রথম শুরু কর, সাবধানে, কোনো প্রকার কোনো ক্ষতি যেন না হয়। মামুন নতুন মেয়েটার উপর হুমড়ি খেয়ে পড়ে। একে একে সবাই ক্লান্ত হয়ে ফ্লোরে শুয়ে পড়ল। নতুন মেয়েটা এতজনের অত্যাচার সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে বিছানায় পড়ে থাকে। আদি হাঁপাতে হাঁপাতে বলল, মামুন, একটা ব্যাড নিউজ আছে রে। শুধু মামুন না, আমাদের সবার জন্য। আদির কথা শুনে মামুন কান খাড়া করে বসে পড়ল। কি হয়েছে? আমি লোকজনের কাছ থেকে শুনেছি তোর ভাইয়ের চামচা মিজান তোকে হাঁটুর উপর লুঙ্গি তুলে খুঁজে বেড়াচ্ছে, আর তার পিছনে যথেষ্ট কারণও আছে, আর সেটা তুই ভালো জানিস। কেন খুঁজতেছে তোকে, কে খুঁজছে সেটাও তুই জানিস। মামুন আদির কথা শুনে হেসে ফেলে। কোনো সমস্যা নাই, ওরকম কত মার্ডার করেছি, দরকার হলে ওই হারামিকেও মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দিব, চিন্তার কি আছে? মামুনের কথায় সায় দিয়ে সূর্য বলল, কতদিন আর তাকে ভয় পাবো? এভাবে তো আর চলে না। ওকে জমের দুয়ারে পাঠিয়ে দিলে অত্র এলাকায় আমাদের উপর কথা বলার মতো কেউ থাকবে না। আর আমার বাবা যেহেতু আছে, তাই টেনশন নেওয়ার কিছু নেই। ধরা পড়লে কিছুদিন না হয় আন্ডারগ্রাউন্ড হয়ে যাব। আদি সূর্যের কথা শুনে খুশিতে উৎফুল্ল হয়ে, তো আর কি, ভাবাভাবি না করে কাঁটাটা সরিয়ে দেওয়ার জন্য মাঠে নেমে পড়। মামুন, তুই তোর মাকে ফোন দিয়ে কোনো রকম ওই আয়ানের বাচ্চাকে রাস্তায় বের কর। এরপর আর ওই শালাকে কোথায় নিয়ে যাব তার অস্তিত্ব কেউ পাবে না। মামুন হ্যাঁ সূচক মাথা নাড়ালো। এই যে মিস্টার সুখ, জানেন আপনি পাশে থাকলে আমি কতটা আনন্দে থাকতাম। আমি প্রথম মনে করতাম দুনিয়ার সব ছেলেরা খারাপ। তা মনে করার পিছনে কারণ হচ্ছে আমার পাশের ঘরে একটা ভাবি থাকতো। ওনারও আমার মতো ছোট থাকতে বিয়ে হয়েছে। ওনার স্বামীটা ছিল আস্ত একটা খারাপ মানুষ। রাতের বেলা ওই ভাবিকে এক চুল পরিমাণ ভালোতে বাসত না, উল্টো নির্যাতন করত। ভাবিটার সারা শরীরে কালচিটে দাগ করে ফেলছে। আমি ওসব দেখে মনে মনে আল্লাহর কাছে অনেক অনেক কান্না করতাম, যেন তার মতো স্বামী না পাই। আল্লাহ তো আমাকে জবান দেয়নি, তা নিয়ে সামান্য মাথা ব্যথা ছিল না। মা আমাকে তেমন কারোর সাথে মিশতেও দিত না, সব সময় ঘরবন্দি করে রাখতো। তাই তেমন কোনো ছেলেদের সাথে মিশতে পারিনি। আপনার হাতে মা যখন তুলে দিয়েছিল সেদিন অনেক ভয় পেয়েছিলাম। এরপর মাও আমাকে ছেড়ে চলে যায়।
আপনি যেদিন আমাকে বিয়ে করে নিয়ে আসলেন, বাসর ঘরে বসে কতবার যে আল্লাহকে ডাকছি তার কোনো হিসাব নেই। আপনার রাগ দেখে আমার অনেক ভয় হতো। যদি আপনি ওসব ছেলের মতো হন। আল্লাহ আমার ডাক শুনেছে সেদিন, একজন ভালো মানুষকে আমার স্বামী হিসেবে পাঠিয়েছে। আমি প্রথম প্রথম আপনাকে ভয় পেতাম। আপনি যখন কোনো কিছুতেই শাসন করতেন না, তখন আমার যে কি ভালো লাগতো বলে বোঝাতে পারতাম না। আপনাকে ধরে একটা পাপ্পি দিতে মন চাইতো, কিন্তু আপনি তো একটা নিরামিষ। আপনি নিজেও ছুঁয়ে দেন না, আর আমিও লজ্জায় কাছে যেতে পারি না। আমি কি এতটাই ছোট ছিলাম, এতটাই অসুন্দরী? একবার ছুঁয়ে দেখলে এমনকি মহাভারত অশুদ্ধ হয়ে যেত। আপনি একটা নিরামিষ বদের হাড্ডি। আপনার সাথে থাকতে থাকতে কখন যে 4টা মাস চলে গেল বুঝতে পারিনি। এরপর একদিন আপনার মা যখন বলল আপনাকে বিদেশ যাওয়ার জন্য বলতে, তখন অনেক কষ্ট হয়েছিল। আপনি চলে গেলে আমার কি হবে? আমি অনেকবার বলতে না চাইলেও আপনার মা জোর করতো, তাই বাধ্য হয়ে আপনাকে বলি। কিন্তু আপনি আমার এক কথায় রাজি হয়ে যাবেন কে জানতো? আমার সব কথা কি শুনতে হবে আপনার? এত ভালোবাসেন কেন? এত ভালোবাসতে কে বলে? হ্যাঁ, আপনি আস্ত একটা গন্ডাল, কুমির, হাতি। আপনি ভালো না। আপনি চলে যাওয়ার পরে সবাই আমাকে অন্য চোখে দেখতে শুরু করে। মা আমার কোনো খুঁত দেখলে বকাবকি করতো, মাঝে মধ্যে আমার গায়ে হাতও তুলতো। রুমে এসে লুকিয়ে লুকিয়ে কান্না করতাম। একদিন বাড়িতে কেউ ছিল না। মামুন, মা, বাবা সবাই একটা আত্মীয় বাড়ির দাওয়াত খেতে গেছে। ওই দিন আমি গোসল করে ছাদে কাপড় শুকাতে গেছি। এর মধ্যে মামুন কোত্থেকে যেন আসে। আমাকে খোলা চুলে কাছ থেকে দেখে সে আমার হাত ধরে ফেলে। আমি তার হাত ঝাড়ি মেরে দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে দেই। আমি মনে করেছি সে সব কিছু ভুলে গেছে, কিন্তু না, সে সুযোগের অপেক্ষায় ছিল। রাতের বেলা আমি যখন ঘুমাতে আসি তখন রুমে কেউ ছিল না। যখনই একটু চোখ বন্ধ করি, কে যেন আমার উপর ঝাঁপিয়ে পড়ে। চোখ খুলে দেখি মামুন। আয়ান ডায়েরির পাতা থেকে চোখ তুলে ডান হাত দিয়ে চোখের পানি মুছে কিছুক্ষণ উপরে তাকিয়ে আবার ডায়েরিতে চোখ দেয়। আমি এই বিষয়ে কিছু জানতাম না, পূর্বেও সে সম্পর্কে পরিচিত ছিলাম না। ওটাই ছিল আমার প্রথম। সেদিন সারা রাত ধরে ও আমাকে খুবলে খুবলে খেয়েছে। আমি ওর শক্তির সাথে পেরে উঠিনি সেদিন। আমার জানা মতে ওই রাতে আমি 5বার জ্ঞান হারিয়েছিলাম। আমাকে লাশের মতো ফেলে রেখে সে সকালবেলা রুম থেকে বের হয়ে যায়। আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না। সকাল 10টা কি 11টার সময় মা রুমে ঢুকে আমাকে বিধ্বস্ত অবস্থায় দেখে। আমার থেকে সব ঘটনা জিজ্ঞেস করে। আমি ওনাকে সব বললে উনি আমাকে চুপচাপ সয়ে যেতে বলে। আর যদি মামুনের কথা না শুনি, ওরা আপনাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। আপনি নাকি তাদের ছেলে না, তাদের দত্তক পুত্র, তাই আপনাকে তাদের মারতে হাত কাঁপবে না। আমি বেঁচে থাকতে সেটা কি করে হতে দেই বলেন তো? আমি যে আপনাকে ভালোবাসি। আপনার থেকে যে 5 মাস পেয়েছি, আমার এক জীবনের ভালোবাসা যথেষ্ট। মুখ ফুটে বলতে অনেকবার চেয়েছি আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি, কিন্তু আল্লাহ তো সেই শক্তি দেয়নি। মায়ের পর আপনি ছিলেন আমার সুখ পাখি। আমার কারণে আপনাকে হারিয়েছি। আমাকে মাফ করে দিবেন। আমি যে কোনো সময় হয়তো মারা যেতাম, তার ভয়ে এগুলো লিখেছি। আপনি যদি এই লেখাগুলো পড়েন একেবারে কান্না করবেন না। আপনি কান্না করলে তখন তো আমি থাকবো না। চোখের পানিগুলো কে মুছে দিবে? তাই কান্না করবেন না কখনো। জানি না আল্লাহ আমার জন্য জান্নাত রাখছে নাকি জাহান্নাম। তবে আল্লাহ যদি জান্নাত দেয়, আমি ওনার কাছে শুধু একটা জিনিস ফেরত চাইবো, আর সেটা হলেন আপনি। আনের কান্না করতে করতে হাত থেকে ডায়েরিটা নিচে পড়ে যায়। তার আকাশ পাতাল সব এক লাগছে। ইচ্ছে করছে নিজের গলা নিজে টিপে আত্মহত্যা করতে। আয়নের বুকের বাঁ পাশের ব্যথাটা যেন মাথা চাটা দিয়ে ওঠে। আয়ন সহ্য করতে না পেরে করে চিৎকার করে ওঠে। জেরিন বেগম আয়নের চিৎকার শুনে তড়িঘড়ি করে রুমে আসে। এসে যা দেখে তার পায়ের তলার মাটি সরে যায়, মাথায় আসমান ভেঙে পড়ে, তার শরীরে লোমকূপ দাঁড়িয়ে যায়। জেরিন বেগম রুমে ঢুকতে দেখে আয়ন মেঝেতে পড়ে কান্না করছে। ওর হাতের বাঁ পাশে একটা ডায়েরি। মনে মনে ভাবলো, এই সেই ডায়েরি নাকি যেটা আয়শা লিখেছিল? সেটা যদি হয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। তখন ওকে সামলাবো কি করে? ও যদি সব জেনে যায় কি হবে? জেরিন বেগম উবু হয়ে কাঁপা কাঁপা হাতে ডায়েরিটা নিল। প্রথম পৃষ্ঠায় তেমন কিছু পেল না। দ্বিতীয় পৃষ্ঠায় উল্টে দেখে কিছু লেখা। জেরিন বেগম এসএসসি পাস, তাই পড়তে তেমন একটা অসুবিধা হচ্ছে না। 2 লাইন পড়তে মাথায় আসমান ভেঙে পড়ে। তার ইচ্ছা হচ্ছে ফ্লোরটা যেন দুভাগ হয়ে যায়, আর সে বিপদের সম্মুখীন না হয় ওটার ভিতর ঢুকে ঘাপটি মেরে বসে থাকবে। আপনা আপনি হাত থেকে ডায়েরিটা পড়ে যায়। জেরিন বেগম ভাবলো, যা হওয়ার তো হয়ে গেছে, এখন একটু মানানো যায় কিনা দেখি। যেই ভাবা সেই কাজ। আয়নের কাঁধে হাত রেখে, বাবা, আসলে আমরা বুঝতে পারিনি তুই আয়েশাকে এত ভালোবাসিস। আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দে আমাদের। মামুন তো তোর ভাই,
ও না হয় একটা ভুল করে ফেলেছে, এবারের মতো ক্ষমা করে দে। বস্তির মেয়েটার কথা বাদ দে, ওর মতো মেয়ে তোর জন্য একদমই যোগ্য না। আমি তোর জন্য একটা সুশিক্ষিত মেয়ে নিয়ে আসব, তুই ওকে নিয়ে আলাদা থাকিস, তোকে কোনো কিছুতে ডিস্টার্ব করব না। আমাদের ভুল হয়ে গেছে বাবা, ক্ষমা করে দে আমাদের। আল্লাহ তো বলেছে কেউ ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দিতে হয়, শেষবারের মতো ক্ষমা করে দে আমাদের। আয়ান জেরিন বেগমের কথা শুনে কাঁদতে কাঁদতে অট্ট হাসিতে ফেটে পড়ে। কাঁধ থেকে ঝামটা মেরে হাত ছুটিয়ে নিল। বসা থেকে উঠে আলমারির ড্রয়ার খুলে একটা চাবি নেয়। এরপর ড্রেসিং টেবিলের ড্রয়ারটা ফেলে ভেতর থেকে একটা ধারালো ছুরি আর বন্দুক বের করে। বন্দুকের নলে ফু দিতে দিতে জেরিন বেগমের সামনে হাঁটু গেড়ে বসে। তুমি জানতে মা, আয়েশা আমার মনে কতটা জায়গা জুড়ে ছিল। তুমি জানতে মা, আমি ওকে কতটা ভালোবাসতাম। তুমি জানতে মা, আমি আয়েশা বলতে পাগল ছিলাম। তুমি জানতে মা, আয়েশার কিছু হলে আমি পুরো দুনিয়ার সাথে লড়তে রাজি ছিলাম। ও আমার প্রাণ ছিল মা, ও আমার সুখে থাকার সুখ পাখি ছিল। ভুল করছো মা, অনেক বড় ভুল। ভুলের মাসুল তো দিতে হবে রে মা। ও আর তোমার গুণধর ছেলেকে পারলে আমার হাত থেকে বাঁচিও। আজ রাতের মধ্যে যদি পারো বাঁচিয়ে নাও, না হলে কাল সকালে কবর দেওয়ার জন্য লাশটাও খুঁজে পাবে না। গেলাম আমি, টাটা। আয়ান চোখের পানি মুছে রুম থেকে বের হতে সামনে নদীকে দেখে দাঁড়িয়ে যায়। নদীর চোখ দিয়ে টুপ টুপ করে অশ্রু বেয়ে পড়ছে। আয়ান ভাবলো রুমের ভিতরকার কথাগুলো ওর শুনছে নাকি, তার জন্য কান্না করছে হয়তো। তাই ওদিকে না গিয়ে আয়ান হাতে থাকা বন্দুকটা কোমরে গুজে নেয়। ছুরিটা প্যান্টের পকেটে ঢুকিয়ে নদীর চোখের পানি মুছে দেয়। ওর এক হাত ধরে ড্রয়িং রুমে গিয়ে সোফায় বসায়। আয়ন হাঁটু গেড়ে নিচে বসে নদীর হাত ধরে। তোকে আমি আগেও বোনের চোখে দেখেছি, এখনও সেই নজরে দেখি। তুই যেটা চাচ্ছিস সেটা দেওয়ার জন্য একটা মন দরকার, আমার তো সেটাও নেই। মাটির নিচে যে মানুষটাকে কাল রেখে এসেছি তার কাছেই এই মনটা, সবটা জুড়ে শুধু তার বসবাস। আমার জীবনটা অনিশ্চিত, যে কোনো সময় মারা যেতে পারি। তাই আমি চাই না তোর জীবনটা অকালে নষ্ট করতে। তোর ভবিষ্যৎ এখনও পড়ে আছে, মেলা দিন মেলা সময় এখনও পড়ে আছে। আমার যদি কিছু হয় কখনো মন খারাপ করবি না, ভালো মতো থাকিস, চাচার সব কথা শুনবি, চাচির কথার বাইরে যাবি না। আর ভালো করে পড়াশোনা কর। আমি তোদের জন্য একটা গাড়ি পাঠিয়ে দিব, তোরা কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে নিস। ভালো থাকিস আফরিন। আয়ন বসা থেকে উঠে বাইরে চলে যেতে নদী গিয়ে দৌড়ে পেছন থেকে জড়িয়ে ধরে। আয়ন স্পষ্ট শুনতে পাচ্ছে নদী কান্না করছে, কিন্তু এখন ওর কান্না থামানোর মতো সময় নাই, আর চাওয়া পাওয়া হয়তো পূরণ করা অসম্ভব। আয়ন নদীকে সামনে ঘুরিয়ে, পাগলি বোনটা, কান্না করিস না। নদী কান্না করতে করতে হেঁচকি তুলে ফেলছে। এরপর বলে, আপনিও আমাদের সাথে চলেন, আমি আপনার সব দুঃখ মুছে দিব, আপনাকে কখনো মন খারাপ করতে দিব না। একবার আপনাকে হারিয়েছি, দ্বিতীয়বার সেই ভুলটা করতে চাই না। চলেন না আমাদের সাথে। আয়েশার সাথে যারা ওসব করেছে আল্লাহ তাদের বিচার করবে, আপনি আমাদের সাথে চলেন। আর মুচকি হেসে নদীর মাথায় হাত বুলিয়ে দিয়ে, ভালো থাকিস, আমার কিছু আমাদের দুজনের জন্য বেশি দোয়া করিস। তুই ছাড়া তো আমার আপন বলতে কেউ নাই, যাদের আপন ভেবেছি তারাই আমাকে পিছন থেকে আঘাত করেছে। দুনিয়াতে এখন বেঁচে থাকার মতো অক্সিজেনটা নেই, তাই নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। যে কোনো সময় আমার ইতি ঘটে যাবে, দোয়া করিস অ্যান্ড ভালো থাকিস। আর নদীর থেকে নিজেকে ছাড়িয়ে বের হয়ে যায়। নদী কান্না করতে করতে নিচে বসে পড়ে, কি করবে ভেবে পাচ্ছে না। আজ নতুন করে আবার পেয়েও হারিয়ে ফেলছে, যতটুকু আশা ছিল সব আগের ন্যায় নিঃস্ব হয়ে গেছে। জেরিন বেগম চুপচাপ বসে আছে আর মনে মনে ভাবছে, এবার আয়নকেও সরিয়ে দেওয়ার সময় এসে গেছে, না হলে যে মামুনকে মেরে ফেলবে। জেরিন বেগম ব্লাউজের ভিতর থেকে মোবাইলটা বের করে মামুনকে ফোন দেয়, কিন্তু মোবাইল বন্ধ থেকে নিজেকে আর স্থির রাখতে পারেনি। বসা থেকে উঠে বারবার ট্রাই করতে থাকে, কাঁদো কাঁদো স্বরে আল্লাহকে ডাকতে লাগলো যেন তার ছেলেকে বাঁচিয়ে দেয়। জেরিন বেগম ড্রয়িং রুমে এসে এদিক সেদিক হাঁটাহাঁটি করতে লাগলো। কি করবে সে এই মুহূর্তে? সে আয়নকে কিভাবে আটকাবে? মামুন কোথায়? সে ঠিক মতো তার খালার কাছে আছে নাকি অন্য কোথাও গেছে? যদি ওখানে যায় তাহলে তো আয়ন মামুনকে ধরে ফেলবে। জেরিন বেগম তাড়াতাড়ি মোবাইল বের করে আমেনাকে কল দেয়। 2-3 বার রিং পড়ার পর আমেনা বেগম রিসিভ করার সাথে সাথে, আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? জেরিন সালামের জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করলো, মামুন কোথায়? ওকে একটু ফোনটা দে তো, ওর সঙ্গে জরুরি কথা আছে। জেরিন বেগমের কথা শুনে আমেনা বেগম যেন আকাশ থেকে পড়ল, কিছুটা অবাক হয়ে। মামুনকে পাবো কোত্থেকে আপা? ওই তো এখানে আসেনি। তোর কোথাও ভুল হচ্ছে। জেরিন বেগম আমেনার কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। তোর কাছে নাই মানে? ও তোর কাছে গত 2 দিন আগে যায়নি?
আমি তো ওকে তোর কাছে পাঠিয়েছি। আমেনা বেগম সোজা সাপটা উত্তর দিল, কই না তো, আসেনি ও। জেরিন বেগম কল কেটে দিয়ে কি করবে ভাবতে পারছে না। তাড়াহুড়ো করে মীর চৌধুরীকে ফোন দিয়ে বাড়ি আসতে বলে। এদিকে মাজেদা বেগম কাপড় চোপড় রেডি করে লাকেজ নিয়ে বের হবে, অমনি দেখে জেরিন বেগম কি নিয়ে বেশ হুলস্থুল করছে। সারা ঘর দৌড়ে ধাপিয়ে বেড়াচ্ছে। মাজেদা বেগম নদীর থেকে সব শুনে ঘৃণায় জেরিন বেগমের দিকে না তাকিয়ে ঘর থেকে বের হয়। এরপর ওরা মা মেয়ে গাড়িতে চলে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। জেরিন বেগম মাজেদা বেগমের এড়িয়ে যাওয়াটা খেয়াল করে, তবে কোনো রকম চিন্তা না করে ছেলেদের নিয়ে চিন্তিত। দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে, এখনও আয়ান আর মিজান পায়চারি করছে। কোনো হদিস পাচ্ছে না ওদের, কি করে খুঁজে বের করবে ওদের। আয়ান মাথায় হাত দিয়ে বসে আছে। দুপুরে খাবার না খেতে চোখ মুখ কালো হয়ে অন্ধকার নেমে আসছে। মিজান আয়ানের পাশ থেকে উঠে, ভাই, পেটে খাবার না থাকলে মাথায় বুদ্ধি আসে না, আপনি একটু ধৈর্য ধরুন, আমি কিছু খাবার নিয়ে আসছি। এরপর আল্লাহ যদি পাপীদের আমাদের হাতে শাস্তি দিতে চায়, যে কোনো উপায়ে বের করে দেবে, আপনি টেনশন করবেন না একদম। আমি আমার বোনের পাপীদের এক চুল পরিমাণ ছাড় দিতেও রাজি না। মিজান গিয়ে দোকান থেকে দুজনের জন্য খাবার নিয়ে আসে। আয়ান অল্প খেয়ে উঠে যায়। বিছানায় শুয়ে ভাবছে কোথায় যেতে পারে ও, কি করে তার সন্ধান পাবে। মিজান, মামুনের সাথে ওর সাথী বন্ধু আর কেউ আছে নাকি যারা ওর সাথে এসবে লিপ্ত? তুই কারো নাম জানিস? কি যে বলেন ভাই, জানবো না কেন। ওরা আগের মতো ঠিকই চারজন একত্রিত, এখনও ওদের ফ্রেন্ডশিপ ভাঙেনি। তুই কি চেয়ারম্যানের পুরনো বাড়িতে গিয়ে খোঁজ করছিস মামুনের? কি খুঁজবো ওখানে? ওই ঘরে জুলেখা বানু আর তার মেয়ে থাকে একা, ওদিকে তেমন কেউ যায়ও না এখন। তার মানে তুই ওখানে যাসনি, এই তো? মিজান মাথা নিচু করে, ভাই। আয়ান লাফ দিয়ে খাট থেকে নামে। এরপর ঘড়িতে তাকিয়ে দেখে বিকাল 5টা বাজে। আয়ান পিস্তলটা ঠিকভাবে কোমরে গুজে, চল ওখানে গিয়ে চেক করব। চেয়ারম্যানের ছেলে তো, ওর বন্ধু যদি লুকিয়ে রাখে ওখানে, তাই দুজন গিয়ে একবার না হয় চেক করে আসি। চল, দেরি করা যাবে না। যদি নসিব ভালো হয় তাহলে আমার হাতে ওদের মৃত্যু আজ নির্ধারিত। আয়ন মিজানকে নিয়ে সঠিক সময়ে জুলেখা বানুর ঘরে যায়। দরজা নক করতে জুলেখা বানু এসে দরজা খুলে দেয়। আয়ান চেয়ারম্যানের সাথে আগে অনেকবার এসেছে, বিদায় জুলেখা বানুর আয়ানকে চিনতে কষ্ট করতে হয়নি, তাই একগাল হেসে, আমি শুনেছি তুমি নাকি বিদেশ চলে গেছিলা, আসছো কবে বাবা? আর তোমার হাতে কি হয়েছে? কেমনে ভেঙে গেছে? মুখের কি হয়েছে? তোমার এই অবস্থা কে করেছে? আয়ান কিছু বলার আগে মিজান বলে উঠল, কিছু না আন্টি, পরে বলবো ওসব। এখন আমাদের কাজ আমাদের করতে দেন। আপনি বরঞ্চ রুমে গিয়ে নাকে সরিষার তেল মেখে ঘুমান, এতেই আপনার ভালো। কি বলো এসব? তোমাদের আবার কি কাজ? আয়ান মিজানকে চোখের ইশারায় থামিয়ে দিয়ে, আন্টি, অনেক দিন পর আসছি, একটু ঘুরে টুরে দেখবো, এই ছাড়া আর কিছু না। আপনি রুমে গেলে খুশি হব। জুলেখা বানু খুশি হয়ে, ও আচ্ছা, সমস্যা নাই, তোমরা ঘুরে দেখো, আমি তোমাদের জন্য চা বানিয়ে নিয়ে আসি। আরে না আন্টি, আপনি রেস্ট করেন, আমরা এক্ষুনি চলে যাব। আচ্ছা তাহলে তোমরা দেখো। জুলেখা বানু যেতে আয়ান মিজানকে নিয়ে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে লাগলো। কোথাও সামান্য নিশানাও পাওয়া যায়নি। মিজান টয়লেটে ঢুকে পর্যন্ত চেক করেছে, কোথাও নাই। স্টোর, সোফার নিচে, খাটের নিচে, কোনো জায়গা বাদ রাখেনি। শেষে ক্লান্ত হয়ে দুজন চলে যাওয়ার জন্য বাড়ির বাইরে আসে। মিজান হাঁটুতে হাত দিয়ে হাঁপাতে হাঁপাতে, নসিব খারাপ ভাই, আল্লাহ আমাদের সাথ দিচ্ছে না, যদি সাথে থাকতো তাহলে পাপীদের হয়তো পেয়ে যেতাম। আয়ন চুপ করে উপরের দিকে তাকিয়ে বড় করে নিঃশ্বাস নেয়। এদিকে আয়নরা বের হয়ে যেতে জুলেখা বানু দরজা বন্ধ করবে, অমনি আয়ন বলে উঠল, আন্টি একটুখানি অপেক্ষা করেন, মিজান এদিকে আয়, আসল জিনিস চেক করা বাকি আছে। আয়ন হন্তদন্ত হয়ে দৌড়ে কুহুর রুমে যায়। গিয়ে নতুন আলমারি আলনা খুলে সরিয়ে দেখে, কিন্তু কিছু পায়নি। এরপর পুরনো আলমারি খুলতে দেখতে পায় ভিতরে কিছু নেই, তবে পিছনের পার্টগুলো কেমন যেন আলগা আলগা লাগছে। আয়ান ইশারায় মিজানকে ডাকে। আয়ান সরে যেতে মিজান গিয়ে ধাক্কা দেওয়ার সাথে সাথে ওটা খুলে যায়। এরপর সামনে দেখতে পায় একটা দরজা। মিজান গিয়ে ওটা খুলতে অনেক চেষ্টা করে, কিন্তু শেষে ক্লান্ত দরজার পাশে বসে পড়ে। আয়ান ভাবলো ধাক্কাধাক্কি করলে ওরা যদি বুঝতে পারে তাহলে জীবনে ঝুঁকি আছে, তাই মিজানের পাশে গিয়ে বসে আর অপেক্ষা করে ওখান থেকে কেউ বের হচ্ছে কিনা দেখতে। 10 মিনিট, আধা ঘন্টা এমন করতে করতে 2 ঘন্টার মতো অপেক্ষা শেষে কুহুকে নগ্ন অবস্থায় বের হতে দেখে মিজানের চক্ষু চড়ক গাছ। এই মেয়ে রাস্তায় বের হলে কত সতী সাবিত্রী। হতভম্ব হয়ে মিজান তাকিয়ে আছে। কুহু অন্ধকারে ওদের দেখতে না পেলেও আয়ান আর মিজান ঠিকই দেখতে পাচ্ছে। কুহু যেই না দরজা বন্ধ করবে, মিজান গিয়ে পিছন থেকে কুহুর মুখ চেপে ধরে। মিজান আয়ানকে সাইড করে দিতে আয়ান সিক্রেট রুমে ঢুকে পড়ে। মিজান কুহুকে এ অবস্থায় ধরে সেও ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়।
আয়ন পিছন থেকে পিস্তলটা বের করে। সামনে এগিয়ে দেখতে পায় 4 জন নরপশু। কারো শরীরে সামান্য কাপড় আছে, কারো গায়ে নেই। বিছানায় একটা মেয়ে মরার মতো শুয়ে আছে। আয়ন দেরি না করে ওরা কিছু বুঝে ওঠার আগে সবার হাতে গুলি করে। আচমকা আক্রমণ হতে সবাই কি করবে ভেবে কুল পাচ্ছে না। গুলির আঘাতে ব্যথার যন্ত্রণায় সবাই হাত ধরে মাটিতে বসে পড়ে। মিজান কুহুর পায়ে সজোরে লাথি মারতে কুহু ব্যথায় মাটিতে আছড়ে পড়ে। আয়ন মামুনের সামনে গিয়ে পিস্তলে গোড়া দিয়ে মুখে বাড়ি মারতে মামুনের দাঁত ভেঙে মুখ দিয়ে জ্বর করে রক্ত বের হতে লাগলো। পাশে থাকা একটা লাঠি হাতে নিয়ে মিজানের হাতে দিল। আমি না বলা পর্যন্ত এদের মারতে থাকবি। কে মরলো কে বাঁচলো সেটা দেখার সময় নাই এখন। শরীরের যত শক্তি আছে একটাকেও রেহাই দিবি না। আমি বসে বসে দেখব তুই কেমন শক্তিমান পুরুষ, কেমন রাক্ষস হলি এই 1 বছরে। আজ তার প্রমাণ স্বচক্ষে দেখব। আয়নের কথার খোঁচা মিজান সহ্য করতে পারেনি। লাঠি হাতে নিয়ে সবাইকে এলোপাতাড়ি মারতে লাগলো।